একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এটা তোমাদের জন্য ৬৬তম লেকচার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যদিও ক্লাসটি আমি জুম ক্লাস হিসেবে তোমাদের সাথে পরিচালনা করেছি, বাট কিছুটা টেকনিক্যাল প্রবলেম ছিল, যার জন্য আমি পুনরায় ক্লাসটি রেকর্ড করে হোয়াটসঅ্যাপে দিব। এছাড়াও তোমরা অ্যাটেন্ড করছো ৩১ জন, আমার তো শিক্ষার্থী প্রায় ১৫০ জনের কাছাকাছি। যারা দেখোনি তারাও দেখতে পারবে সুবিধা মতো সময়ে। খেয়াল করো কোন বিষয়ে পড়াচ্ছি। বিষয় হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 1, অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন। ইতোমধ্যে আমি খুব সম্ভবত এই করোনাকালে ফার্স্ট ইয়ারটা শুরু হওয়ার পর থেকে 3টি চ্যাপ্টার পড়িয়েছি। প্রথম অধ্যায়টা যেটা ফার্স্ট পেপারের, কোষ ও এর সংগঠন, এরপরে কোষ রসায়ন, সেল বায়োকেমিস্ট্রি বা সেল কেমিস্ট্রি, এবং প্লান্ট রিপ্রোডাকশন বা উদ্ভিদ প্রজনন। এইটা হচ্ছে সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়। ফার্স্ট পেপারে 3টা অধ্যায় পড়িয়েছি, এটা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন। খেয়াল করো, তোমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ। এটা বিভিন্ন ধরনের, এগুলো সব প্রাণী, এই যে পরিফেরা, নিডোরিয়া, এই যে একানোডার্মাটা, জিকার্ডাটা, যে মাইনর ফাইলাগুলো আছে এখানে, তারপরে যে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, মোলাস্কা, এই যে অনেকগুলো প্রাণী আছে, যদিও এটা সিস্টেমেটিক্যালি নাই, যেটাই হোক বিভিন্ন ধরনের যে প্রাণীগোষ্ঠী সেটাই এখানে দেখিয়েছে। জীবজগতের প্রাণী সম্প্রদায়ের ভেরিয়েশন বা বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্য বা বিভিন্ন ধরনের প্রাণীগোষ্ঠী আছে বলেই তাদেরকে জীবজগতে একটা ক্যাটাগরাইজ হয়েছে, একটা সিস্টেমেটিক ওয়ে তাদেরকে পজিশন দেওয়া জরুরি, এবং এই কাজটি হচ্ছে শ্রেণী বিন্যাস। খেয়াল করবে, যারা বায়োলজিস্ট বা জীববিজ্ঞানী, তারা এই পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। এসব এখানে এই দাগটা হবে না। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়নের জন্য প্রাণীবিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদেরকে শ্রেণীবিন্যস্ত করেছেন। এই অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হবে। দেখো কি বলছে, প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য, ভেরিয়েশন, অ্যানিমাল ডাইভার্সিটি, প্রাণী বৈচিত্র্য। বিভিন্নতা বলতে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো বিভিন্ন ধরনের প্রাণী গোষ্ঠী, বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি, এবং এই যে ভিন্নতা, এটাই তো বৈচিত্র্য। এটা কেন হয়, কিভাবে হয়, আর প্রাণী বৈচিত্র্যটাকে আমরা কিভাবে ডিফাইন করব, তোমরা একটা শুনবে। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। আমি আরেকবার বলছি দেখো, পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এটাকে তুমি তোমার মতো করে লিখতে পারো, মানে পৃথিবীর বুকে প্রাণী জগতের যে বিভিন্নতা, সেটাই হলো প্রাণী বৈচিত্র্য। তো এরপর লাইন লিখতে পারো, এই বৈচিত্র্য জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত হয়ে থাকে। এটুকু লিখলে তোমার মতো হলো, আমি পুরোটা বিষয় পেয়ে গেলাম। অথবা লিখতে পারো, প্রাণীগোষ্ঠীর মধ্যে যে জলচর, স্থলচর, খেচর, এগুলি লেখার প্রয়োজন পড়বে না। প্রাণীগোষ্ঠীর মধ্যে বিদ্যমান জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত যে বিভিন্নতা, সেটি হলো প্রাণী বৈচিত্র্য। চমৎকার, এভাবেই করে লিখবা। মানে প্রাণীগোষ্ঠীর মধ্যে বিদ্যমান জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত যে বিভিন্নতা, সেটি হচ্ছে প্রাণীর বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য। খেয়াল করো, দেহের গঠন, বসতি, নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান বা মাইগ্রেশন সহ আরো অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য সুস্পষ্ট। এখানে জফলাটা কেন জানি আমি আসছে না, কিবোর্ডে আমি বারবার প্রেস করছি, বাট এরকম হয়ে যাচ্ছে। এখানেও সেম কেস। প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যে মণ্ডিত হয়ে অন্য প্রাণী থেকে ভিন্ন, অবশ্যই ভিন্ন। পৃথিবীর বিচিত্র পরিবেশে দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। দল বেঁধে অতল সমুদ্রে, মাঝ সমুদ্রে বা সমুদ্র পৃষ্ঠে সাঁতার কেটে চলছে, কেউ দ্রুত, কেউ মন্থর লয়ে মাটির উপর হেঁটে বেড়াচ্ছে, কোনো প্রাণী হয়তো গাছের ডালে দোল খাচ্ছে, কেউ ঝাঁকে ঝাঁকে পরিযায়ী হচ্ছে, আবার কেউ এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখাই যায় না। এদের কেউ তৃণভোজী, অন্যরা মাংসাশী বা সর্বভোজী কিংবা পরজীবী হয়ে থাকে। এদের কেউ তৃণভোজী, অন্যরা মাংসাশী বা সর্বভোজী কিংবা পরজীবী হয়ে থাকে। নেক্সট স্লাইডে দেখো, খেয়াল করবো, এটা একটু ইম্পর্টেন্ট। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, কাইন্ডস অফ অ্যানিমাল ডাইভার্সিটি। দেয়ার আর 3 কাইন্ডস অফ অ্যানিমাল ডাইভার্সিটি। নাম্বার 1, জেনেটিক বা জিনগত বৈচিত্র্য, স্পাইসিস বা প্রজাতি বৈচিত্র্য, এবং ইকোসিস্টেমের দিক থেকে যে বৈচিত্র্য, সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
জিনগত বৈচিত্র্যে আসো। সোজা কথা আমি আগে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো পৃথিবীর সমস্ত মানুষ 700 কোটি মানুষ যদি থেকে থাকে, সবাই হোমোসেপিয়েন্স বা একই প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু একটি মানুষের থেকে আরেকটি মানুষের মধ্যে অবশ্যই ডিসিমিলারিটি, যেটা বৈসাদৃশ্য রয়েছে, এটাই একই প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে ভেরিয়েশন, এটাই জিনগত ভেরিয়েশন। তবে জিনগত ভেরিয়েশন শুধু যে একই প্রজাতিভুক্ত জনগোষ্ঠীর মধ্যে থাকে তা কিন্তু না, মানে আন্তঃপ্রজাতির ক্ষেত্রেও জিনগত পার্থক্য আছে। তো আন্তঃপ্রজাতির ক্ষেত্রে জিনগত পার্থক্যটা নিয়ে আমাদের বলার প্রয়োজন পড়ে না, সেখানে তো প্রজাতি আলাদা হয়ে গেছে। তার মানে জেনেটিক ভেরিয়েশন এত বেশি যে সেখানে এটা আলাদা প্রজাতির মধ্যে পড়ে গেছে, সেই জন্য সেই বিষয়টাকে প্রজাতি বৈচিত্র্য হিসেবে দেখানো হয়েছে। বাট জিনগত বিষয়টা যখন একই প্রজাতি আমরা বললাম, বাট একই প্রজাতির মধ্যেও কিন্তু পার্থক্য দেখা যায়, সেটা কোন লেভেলের সেটাকে ব্যাখ্যা করার জন্য জিনগত বিষয়টিকেই সামনে হাজির করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি জিনগত বৈচিত্র্যের কথা। জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদান বৈষম্যের মাত্রাকে বোঝায়। একটি জীব প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে অন্য সদস্য থেকে পৃথক। জিনগত সাধারণ গঠন বা কোড এর কারণে একটি প্রজাতির প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। জীবদেহে অবস্থিত জিনগুলোর মধ্যে সীমাহীন সম্মিলনের ফলে জিনগত বৈষম্যের সৃষ্টি হয়। এ কারণে সকল মানুষ হোমো স্যাপিয়েন্স নামক প্রজাতির সদস্য হলেও একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষ দেহের আকৃতি, গায়ের ও চুলের রং ইত্যাদিতে পরস্পর থেকে সুস্পষ্ট পৃথক। অনুরূপভাবে আম, ধান, আপেল, গম ইত্যাদির আকার, স্বাদ, এখানে একটা কমা হবে, ফুলের বর্ণ ও বীজের পার্থক্য ঘটে জিনগত মাত্রায় বৈষম্যের কারণে। জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট এক প্রজাতির সদস্য ভিত্তিক হওয়ায়, খেয়াল করে লাইনটা, এ ধরনের বৈচিত্র্যকে অন্তঃপ্রজাতি ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটিও বলা হয়। অর্থাৎ একই প্রজাতির মধ্যে, একই প্রজাতি, বাসায় বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তুমি আছো, তোমরা সবাই হোমোসেপিয়েন্স, বাট একজন আরেকজন থেকে আলাদা। এটা একই প্রজাতিভুক্ত এবং এই জন্য এটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে, ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি। আশা করি বুঝতে পেরেছ। পরে যে বিষয়টা আমি টানছি, কোন প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে পরিবর্তনশীল পরিবেশে তার অভিযোজন ক্ষমতা বেশি থাকে। কোন প্রজাতির সকল সদস্যের যদি একই ধরনের জিন বেশি থাকে, তাহলে সেই প্রজাতিকে কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন প্রজাতি বলে। এসব প্রজাতির সদস্যদের মধ্যে অন্তঃজনন, ইনব্রিডিং এর ফলে একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যা সৃষ্টি হবে। খেয়াল করো, এটা একটি ইম্পর্টেন্ট। ইনব্রিডিং এসব প্রজাতির কি বলছে এখানে, কোন প্রজাতির সকল সদস্যের যদি একই ধরনের জিন বেশি থাকে, তাহলে সেই প্রজাতিকে কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন প্রজাতি বলে। এইসব প্রজাতির সদস্যদের মধ্যে যদি ইনব্রিডিং হয়, নিজেদের মধ্যে মিলন হয়, ফলে একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যা সৃষ্টি হবে। তার মানে তাদের মধ্যে ভেরিয়েশনটা কম হবে। এক্ষেত্রে বিবর্তনের পথটা কিন্তু অনেকটা রুদ্ধ হয়ে যায়। আবার এদের অভিযোজন ক্ষমতা তুলনামূলক কম, এই জন্য দূর সম্পর্কের রিলেশনটা তুলনামূলক ভালো। নিকটজনদের মধ্যে সম্পর্ক হলে জেনেটিক ভেরিয়েশন থাকে না। দুর্বল জনগোষ্ঠী, দুর্বল বংশধর, দুর্বল প্রোজেনি বা দুর্বল কি বলবো এটাকে সাকসেসরের আবির্ভাব ঘটার সম্ভাবনা থাকে এবং এদের অভিযোজন ক্ষমতা কম, প্রতিরোধ করার ক্ষমতা কম। এই জন্য একটু দূর সম্পর্কটা ভালো, কাছের সম্পর্কটা তুলনামূলক কম ভালো, এবং সেখানে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। জিনগুলো যদি মারাত্মক রোগ ব্যাধির প্রতি সংবেদনশীল হয়ে থাকে, তাহলে বংশ পরম্পরায় এসব জিনের সঞ্চারণে নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা রোগে ভোগে, সামগ্রিকভাবে প্রজাতির অস্তিত্ব সংকট বাড়িয়ে তুলবে। এ কারণে বলা হয়ে থাকে, কোনো প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে পরিবর্তনশীল পরিবেশে তার অভিযোজন ক্ষমতা বেশি থাকে, বিলুপ্তির আশঙ্কা কমে যায়। প্রজাতির বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি, বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। ইয়েস, এটাই হচ্ছে মৌলিক ধাপ, মানে এক প্রজাতি থেকে আরেক প্রজাতির যে আলাদা ভেরিয়েশন, ভিন্নতা। সোজা কথা, একটা সাপ একটা ব্যাঙ আলাদা অবশ্যই, একটা গাধা একটা ঘোড়া আলাদা অবশ্যই, একটা বাঘ একটা সিংহ আলাদা অবশ্যই। মৌলিক বৈচিত্র্য হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির সংখ্যা যা একটি নির্দিষ্ট সময়ে ও অঞ্চলে একসঙ্গে বসবাস করে এবং একটি বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তোলে, তাকে প্রজাতি বৈচিত্র্য বলে। দেখো, বাস্তুতান্ত্রিক সম্প্রদায় একটা ইকোলজিক্যাল কমিউনিটি, একটা কমিউনিটিতে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি আছে। তোমরা যদি সমুদ্রের কথা চিন্তা করো, সমুদ্রে হাঙর আছে, ডলফিন আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, এই যে বিভিন্ন প্রজাতি, এটা প্রাণীকেন্দ্রিক বললাম আর কি, এরা মিলে একটা বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তুলছে, সেটাই হলো প্রজাতি বৈচিত্র্য। মানে কোন একটা বাস্তুতন্ত্রে যখন একাধিক প্রাণী প্রজাতি থাকবে, এটাই একাধিক প্রজাতি, সেটাই হলো প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্যে ভাইরাস সহ, ভাইরাসটাকে নিয়ে একটু পার্থক্য, এই বিতর্ক আছে, ভাইরাসের জীব না জড়, সেদিকে আমি না যাই, আপাতত জীব হিসেবে ধরে নাও। জীব হিসেবে ধরে নিতে পারে, প্রাণীতে অবশ্যই না। প্রজাতি বৈচিত্র্যে ভাইরাস সহ পৃথিবীর সকল প্রজাতির জীব অন্তর্ভুক্ত। পৃথিবীর সবখানে একই
ধরনের জীব বাস করে না, বরং কিছু অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জনগোষ্ঠী পপুলেশন অন্যান্য জনগোষ্ঠী অপেক্ষা বেশি দেখা যায়। যেসব অঞ্চল পুষ্টি ও আবহাওয়াগত উপাদান সমৃদ্ধ, যেমন মাঝারি তাপমাত্রা, পর্যাপ্ত আলো, বৃষ্টিপাত ইত্যাদি, সেসব অঞ্চলে জীববৈচিত্র্যের সমাহার থাকে বেশি। এই কারণে মরুভূমির অঞ্চল চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের মাত্রা বেশি। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সেই অঞ্চল সাধারণভাবে জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত। খেয়াল করো পরীক্ষায় প্রশ্ন হবে হটস্পট কি, প্রশ্নটা আমি দেই এবং এক্সপার্টরা দেন, এবং বোর্ডে যা আমি প্রশ্নটা আসে হটস্পট কি, তুমি এক বাক্যে অ্যান্সার করবা। জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলগুলোকে বলা হয় হটস্পট। জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলগুলোকে বলা হয় হট স্পট। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি, এখানে প্রজাতি বৈচিত্র্য বেশি বলছে, আমি সমৃদ্ধ বলছি, একই কথা। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সে অঞ্চল সাধারণভাবে জীববৈচিত্র্যের হট স্পট। আসলে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল কোনো না কোনো হটস্পটের অন্তর্ভুক্ত। হটস্পটটা দিয়ে মূলত এক একটা অঞ্চলকে স্পেসিফাই করা হয় এবং সেখানে কোন প্রজাতির জীবগোষ্ঠীর আধিক্য বেশি সেটাকে বোঝানো হয়ে থাকে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অবশ্যই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তো পৃথিবীর বুকে আছেই। তুমি উটকে মরু অঞ্চলে পাবা, এই সুন্দরবনে বান্দরবনে হয়তো উট পাবা না, কারণ এই উটের জন্য যে পরিবেশ, যে বাস্তুতন্ত্র সেটা বান্দরবনে নেই। আশা করি বুঝাতে পেরেছি। ডলফিন বেঙ্গলে আছে বা কোনো সাগর মহাসাগরে আছে, বাট সেটা সাঙ্গুতে পাবা না বা নেই, বা বান্দরবানের পাহাড়ে সেটা পাবা না, কারণ পরিবেশগত মানে ইকোলজিক্যাল যে ইকোসিস্টেমের যে ডাইভার্সিটি, সেটাই ইকোলজিক্যাল যে ডাইভার্সিটি। বাস্তুতন্ত্র হচ্ছে একটি জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতি ও তাদের অজীবীয় ভৌত পরিবেশ এর মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা টেকসই পরিবেশ। প্রত্যেক বাস্তুতন্ত্র শক্তি ও পুষ্টি প্রবাহের মাধ্যমে সংযুক্ত থাকে। এখানে অজীবীয় বলতে যে মাটি, পানি, আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা, রোদ, বৃষ্টি, এগুলো আর কি, শৈত্য প্রবাহ। কোনো নির্দিষ্ট অঞ্চলে এক বা একাধিক বাস্তুতন্ত্র থাকতে পারে। অতএব বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে জিনগত ও প্রজাতি বৈচিত্র্য বলা হয়ে থাকে বা বোঝায়। পরে আসো কি বলছে, পৃথিবীতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, যেমন তৃণভূমি, বনভূমি, মরুভূমি, জলাভূমি ইত্যাদি। প্রত্যেক বাস্তুতন্ত্রে রয়েছে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সমাবেশ। স্থানীয় বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির উপস্থিতি এবং এদের মধ্যে গতিশীল মিথস্ক্রিয়ার এক জটিল নেটওয়ার্কের প্রতিনিধিত্ব করে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এভাবে লক্ষ বছর ধরে এক একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির পারস্পরিক ক্রিয়ার ফলে গড়ে ওঠে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। গ্রিক দার্শনিক এরিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322। যাই হোক, এটা আবার কিরকম 384 322? হ্যাঁ, সর্বপ্রথম প্রাণীদের এই ভিন্নতা লক্ষ্য করে প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন। এই জন্য তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। তাহলে প্রাণীবিদ্যার জনককে গ্রিক দার্শনিক এরিস্টটল। তাহলে আমরা প্রাণীবিদ্যার জনক হিসেবে জানলাম গ্রিক দার্শনিক এরিস্টটলকে, এবং এই হটস্পট হিসেবে জানলাম জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। আর প্রাণী বৈচিত্র্য হলো জিনগত, প্রজাতিগত বা বাস্তুতান্ত্রিক যে ভিন্নতা প্রাণী গোষ্ঠীর, এটাই হলো প্রাণী বৈচিত্র্য। এই তিনি মানে এরিস্টটল প্রথম প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য বৈসাদৃশ্য বিবেচনা করে প্রাণীকুলকে শ্রেণী বিন্যস্ত করতে উদ্যোগী হন। যেমন তিনি লাল রক্তযুক্ত, এটা মনে রাখবো, পরীক্ষা আসবে। মেরুদণ্ডী প্রাণীদের নাইমা ই দিয়ে, উচ্চারণ আসলে এই হবে দুটাই, ও লাল রক্তহীন মেরুদণ্ডী প্রাণীদের নাইমা নামে দুটি দলে ভাগ করেন। পরবর্তীতে নাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিম্বজ যারা ডিম প্রদান করে, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, এবং জরায়ুজ যারা সন্তান প্রসব করে, যেমন স্তন্যপায়ী, এরকম দুটি দলে ভাগ করেন বা ভাগ করা হয়। আবার অমেরুদণ্ডী নাইমা দলভুক্ত প্রাণীদেরকে কোষের সংখ্যা, বাহ্যিক আকার, সিলোম ও পরিপাকতন্ত্রের উপস্থিতি সহ আরো নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি পর্বে বিভক্ত করা হয়। প্রথম দিকে প্রাণীর এই ভিন্নতাকে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখা হলেও পরবর্তীতে আরো নানা বিষয়, যেমন প্রাণীর বাসস্থান, জিনতত্ত্ব, পশু টিস্যুতন্ত্র, ভ্রূণতত্ত্ব, অভ্যন্তরীণ অঙ্গসংস্থান ইত্যাদি প্রাণীর ভিন্নতার কারণ হিসেবে গণ্য করা হয়, মানে কেন তাদের মধ্যে ভেরিয়েশনটা আসে। যাই হোক, এটাই মানে যে প্রাণীর যে বিভিন্নতা বা বৈচিত্র্যটা আমরা দেখলাম, এখন তাদেরকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করবো, এই যে ভিন্নতা রয়েছে তাদেরকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করবো, কিছু বিষয়কে সামনে আনা হয়েছে মানে সুসংগঠিত ভাবে করার জন্য। এগুলো বেসিস অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস বা লিভিং অ্যানিমেলি। প্রত্যেক প্রাণীরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্য আকার, গঠন, দৈহিক প্রতিসমতা বা প্রতিসাম্য, দেহের খণ্ডকায়ন, দেহগহ্বর, লিঙ্গ, জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রাণীদেহের এসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলো নিচে বর্ণনা করা হলো। এই প্রতিসাম্য, খণ্ডকায়নগুলোর ব্যাখ্যা পরে আসবে, এখন অস্থির হওয়ার কারণ নাই। দেহের আকার বা বডি শেপ, আনুবীক্ষণিক প্রাণী বৃহত্তর প্রাণী, অবশ্যই একটা হাতি, তারপর তার সাথে মনে করে একটা ট্রাইকোডিনা,
এই যে ট্র্যাকোডিনা একটা অ্যামিবা, পার্থক্য অবশ্যই আছে। সুতরাং সবাইকে এই দুইটা গোষ্ঠীকে এক জায়গায় স্থান দেওয়া যাবে না। আণুবীক্ষণিক প্রাণী, মাইক্রো অ্যানিমেল, এসব প্রাণী এত ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যেমন মাছের ফুলকারিকে আকারটা হবে না। প্রোটিস্টান জীবাণু, ট্রাইকোজিনা অ্যানাবাসি। বৃহত্তর প্রাণী, ম্যাক্রো অ্যানিমেল, এসব প্রাণী আকারে বড় এবং খালি চোখে ভালোভাবে দেখা যায়, যেমন কেবিয়া ফোর্সেলাস, গিনিপিগ। এরপরে আসো সংগঠনের ক্রমমাত্রার ভিত্তিতে কিভাবে ভাগ করা হয়েছে। প্রাণীর কোষীয় সংগঠন ক্রমমাত্রায় বা ক্রমমাত্রার উপর, এটা মাত্রার উপর হবে, হবে ভিত্তি করে প্রাণী জগৎকে 4 ধরনের প্রাণী গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। যেমন কোষীয় মাত্রার, এই প্রাণীগুলো শুধু কোষ দ্বারা গঠিত, যেমন পরিফেরা পর্বের প্রাণীদের দেখা যায় এরা মাল্টিসেলুলার, বাট এরা এদের কোষগুলো, সেলগুলো টিস্যু ফর্ম করে না, এরা কোষীয় মাত্রার প্রাণী। যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়, সে ধরনের দেহ গঠনকে কোষীয় মাত্রার গঠন বলে। এক্ষেত্রে এক ধরনের শ্রম বিভাজন দেখা যায়, যেমন কিছু কোষ জনন কাজে, অন্য কোষগুলো পুষ্টি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। পরিফেরা পর্বত প্রাণী ধরনের গঠন সম্বলিত সদস্য। 2 খতে আসো কোষ টিস্যু মাত্রার গঠন। সেল টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন সদৃশ। কোষগুলো যখন একটি অভিন্ন কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরে গোষ্ঠীবদ্ধ বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে, সে ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রার গঠন বলে। নিডারিয়া পর্বত প্রাণীতে এই ধরনের গঠন মাত্রা দেখা যায়, অর্থাৎ এই সেলগুলো টিস্যু ফর্ম করেছে। টিস্যুটা কি তোমরা জানো? টিস্যু হলো মানে একগুচ্ছ কোষ যারা একই স্থান হতে উৎপন্ন হয়, একই রকমের কাজ করে, এরকম কোষ সমষ্টিকে টিস্যু বলে। টিস্যু হলো কোষ সমষ্টি যাদের উৎপত্তিস্থলে তাদের কাজও এক। সদৃশ কোষগুলো যখন একটা অভিন্ন কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরে গোষ্ঠীবদ্ধ বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে, সে ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রার গঠন বলে। নিডারিয়া পর্বত প্রাণীতে এই ধরনের গঠন মাত্রা দেখা যায়। এখন টিস্যু থেকে অঙ্গ, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে এখন অঙ্গ, টিস্যু অঙ্গ মাত্রার গঠন। টিস্যু অর্গান অফ অর্গানাইজেশন, স্বাচ্ছন্দ্য জীবন যাপনের জন্য যখন একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গের সমাহার ঘটে, টিস্যুগুলো এখন মিলিতভাবে অর্গান গঠন করছে, অঙ্গ, যেমন কিডনি একটা অঙ্গ, পাকস্থলী একটা অঙ্গ, লিভার একটা অঙ্গ, এরকম, তখন সেই গঠনকে টিস্যু অঙ্গ মাত্রার গঠন বলে। প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদেহে এই গঠন মাত্রা সর্বপ্রথম আবির্ভূত হয়েছে। এক্ষেত্রে চক্ষুবিন্দু, প্রোবোসিস, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গ মাত্রার গঠনের উদাহরণ। প্লাটিহেলমিনথেস থেকেই অঙ্গ মাত্রার গঠন শুরু হয়েছে, এটা মনে রাখতে হবে। এটা একটা পর্ব, তার একটা এক্সাম্পল লিভার ফ্লুক বা ফেসিকুলা হ্যাপাটিকা বা যকৃৎ কিংবা টিনিয়াসোরিয়াম। পরের স্লাইডে যায়। অঙ্গতন্ত্র মাত্রার গঠন। কোষ থেকে টিস্যুতে গেল, টিস্যু থেকে টিস্যু মানে কলা, টিস্যু থেকে অঙ্গ গেল, অঙ্গ মানে অর্গান, অর্গান থেকে তন্ত্রাংশ মানে সিস্টেম। অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। উচ্চতর প্রাণী গোষ্ঠীতে এই ধরনের গঠন দেখা যায়। এই ক্ষেত্রে অঙ্গগুলো একত্রে কিছু কাজ সম্পাদনের জন্য অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম সৃষ্টির মাধ্যমে দেহকে সর্বোচ্চ মাত্রার গঠন উন্নত করেছে। তন্ত্রগুলো দেহে শ্বসন, সংবহন, পরিপাক প্রভৃতি মৌলিক কাজের সঙ্গে জড়িত থাকে। অধিকাংশ পর্বে এই ধরনের গঠন মাত্রা দেখা যায়। এই মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে নিমার্চিয়ান নামক এক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। আশা করি বুঝতে পেরেছো। তো শেষ করবো, সময় অনেক নিয়েছি। ছোট্ট একটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য কি, এর প্রকারভেদ সমূহ লিখো। যারা ক্লাস ডিরেক্ট করো নাই তারা এটা দেখে নিবা, এবং এই সপ্তাহে তোমাদের জন্য আরো 2টো ক্লাস আমি হোয়াটসঅ্যাপে দেব। এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনলাইন ক্লাসের সাথেই থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।